আপনারা ফেসিস্ট, আপনারা মেন্টালিটি ফেসিস্ট। এখন থেকে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশ শাটডাউন ঘোষণা করা হলো। সাম্প্রতিক সময়ে আপনার উপদেষ্টা মাহফুজের বেশ কিছু বক্তব্য অনেকটা শেখ হাসিনা স্টাইলে জামাতকে কিন্তু ঝাঁকুনি দেওয়া হচ্ছে। মাহফুজ বলছেন জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগের আহ্বান জানিয়ে রাব্বি আলম বলেন, আমরা বাংলাদেশের উপদেষ্টাকে পদত্যাগ এবং যেখান থেকে এসেছে সেখানে ফেরত যান বলতে চাই। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ফিরে আসছেন, তরুণ প্রজন্মের একটা ভুল করেছে, কিন্তু এটি তাদের ভুল নয়, তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে। বাংলাদেশে পৌঁছালেন শেখ হাসিনা, রাষ্ট্রপুঞ্জের প্রধান, এখন বাংলাদেশে প্রেজেন্ট। বাংলাদেশে তিনি থাকবেন, হয়তো 2-3 দিন থাকবেন এবং বুঝিয়ে যাবেন যে বাবা এবার তোমরা সরে যাও। শেখ হাসিনা কিন্তু ফিরছে, ওনার কাছে খবর আছে। সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকর চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে। কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারণে অকারণে তুমুল আক্রমণ চালানো হচ্ছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন? ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন এবং বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এই খবরটিকেও অনেক গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে ভারত বাংলাদেশ থেকে বিপুল অর্থ লুটে নিয়েছে। এবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং পতিত আওয়ামী লীগ ও স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে যেন উঠে পড়ে লেগেছে ভারত। লক্ষ্য পূরণে গোপন মিশনে নেমেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা র। শেখ হাসিনার পলায়নের পর ভারতীয় আধিপত্য বাংলাদেশে তলানিতে ঠেকেছে। বাংলাদেশের জনগণ নিজেদের জাতীয় চেতনা অনুসারে তার বিদেশ নীতি ঠিক করছে, আর এতে দিল্লির কপালে চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে। এমন প্রেক্ষাপট যখন সামনে দাঁড়িয়ে, তখন বাংলাদেশকে অস্থিতিশীল করে পতিত আওয়ামী লীগ ও পলাতক শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে চায় ভারত, এমন দাবি করা হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই ভিডিওর অংশ বিশেষগুলো ইতিমধ্যে আপনারা যেগুলো দেখছেন সেগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা দেশে কি হতে যাচ্ছে, আবার খেয়ে ক্ষমতা পেতে যাচ্ছে ডক্টর ইউনূসের কি হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত দেখে সে কথা না বাড়িয়ে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি। প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ব্যাক করবেন, ফিরে আসবেন, সেটা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একটা নেতা, তিনি হয়তো বা যুক্তরাষ্ট্র প্রবাসী, যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সহসভাপতি হতে পারেন, কেউ একটা নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তিনি বলেছেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেন নাই, সেক্ষেত্রে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এবং সুখুর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটার কোনো সাংবিধানিক বৈধতা নাই, যেটার কোনো আইনি বৈধতা নাই, এই সরকারের প্রত্যেকটা কুশীলবের বিরুদ্ধে তিনি বিচার করবেন। যারা গত 7 মাস যাবত দেশটাকে একটা নরকে পরিণত করেছে, একটা নৈরাজ্যের ইতিহাস সৃষ্টি করেছে সারা দেশব্যাপী, তাদেরকে তিনি বিচারের আওতায় আনবেন, প্রত্যেকের বিচার করবেন। এই ধরনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন টাইমস অফ ইন্ডিয়া তাদের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইট থেকে প্রকাশ করে, বাংলাদেশের অনেকগুলো মিডিয়া, কালবেলা থেকে শুরু করে 21 টিভি থেকে শুরু করে অনেক পত্রিকা, অনেক মিডিয়া, যেগুলো কি প্রথম শ্রেণীর দালাল হিসেবে বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে ইউনূস সরকার হয়ে, এরা ফলো আকারে প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী হিসাবে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা, জানালেন তার দলীয় নেতা। এ ধরনের বিভিন্ন নিউজ হয়েছে, সেটা আমার মুখ্য বিষয় না। তবে আমার মুখ্য বিষয়, তখন মাত্র টাইমস অফ ইন্ডিয়া, দেখেন টাইমস অফ ইন্ডিয়া কিন্তু আন্তর্জাতিক মানে পত্রিকা এবং ইন্ডিয়ার অর্থাৎ ভারতবর্ষের একটা বৃহৎ পত্রিকার মধ্যে অন্যতম। এই পত্রিকা কখনো ভুয়া বাকওয়াজ নিউজ প্রকাশ করে না। এটা আজ তাক বাংলা নয়, কোনো তথাকথিত ইউটিউব চ্যানেল নয় যে তারা মিথ্যা কথা বলে টিআরপি বাড়বে, এটা তাদের পক্ষ থেকে যায় না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের পত্রিকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন যে ইউনূস সরকারের কুশীলব রয়েছে, তারাও বুঝে গিয়েছে যে টাইমস অফ ইন্ডিয়াতে একটা নিউজ প্রকাশিত হবে, সেটার নিশ্চয়ই কোনো না কোনো গ্রহণযোগ্যতা রয়েছে। এখন এই নিউজ প্রকাশ হওয়ার পর মাথা নষ্ট হয়ে গিয়েছে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সমন্বয়কারী থেকে শুরু করে বাংলাদেশের তথাকথিত জুলাই বিপ্লব, জুলাই চিটিং বিপ্লবে যারা কুশীলব ছিল, যারা ইউএসএআইডি টাকা খেয়েছে, যারা পাকিস্তান এম্বাসিতে গিয়ে হাজিরা দিয়েছে, যারা ইউএস এম্বাসিতে গিয়ে হাজিরা দিয়েছে, এবং পিনাকি থেকে শুরু করে ইলিয়াসের মাথা নষ্ট হয়ে গেছে। পিনাকি সেই জুলাই আগস্টের চিটিং বিপ্লবের ভিডিও পুনরায় দেখাচ্ছেন, ইলিয়াস বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন, প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে লেগেছেন, একটা মেসাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমার কথা হচ্ছে, একটা নিউজ, শুধুমাত্র একটা পত্রিকার একটা নিউজের মধ্যে যদি এদের এই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এরা যদি এতটা ভয় পায়, এতটা শঙ্কিত হয়, এতটা আতঙ্কে থাকে, সত্যিকার অর্থে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেন, কোনো একটা রাত, মধ্যরাত, সবাই ঘুমাচ্ছে, হ্যাঁ, সেই ঘুমের মধ্যে হঠাৎ সাইরেনের আওয়াজ, সেই হঠাৎ করে সবাই জানতে পারলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন আগামীকাল তিনি বাংলাদেশে প্রবেশ করবেন, সেই ক্ষেত্রে যমুনায় কি ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুমাতে পারবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় তার হার্ট অ্যাটাক হয়ে যাবে, এটা সময় আজকে আমরা বুঝতে পারবো। তবে শেখ হাসিনা, না আমি কাফি হ্যাঁ, আমি একটা কথা বলেছি সবসময়, শেখ হাসিনা এমন একটা ব্যক্তি,
বাংলাদেশের কোন মাফিয়াকে, কোন বদমাইশকে কোথায় রাখতে হবে, কাকে কি ওষুধ দিতে হবে, কাকে কি মেডিসিন দিতে হবে, সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। আমি স্পষ্টভাবে নির্দ্বিধায় একদম অকপটে বলতেছি, শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশকে সুস্থ স্বাভাবিকভাবে পরিচালনা করার সামর্থ্য কোনো রাষ্ট্রপ্রধানের নাই। সেটা না তারেক রহমানের আছে, না খালেদা জিয়ার ছিল, না মেজর জিয়ার ছিল, কারণ নাই। শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবকেও ছাড়িয়ে গেছেন। আপনারা হয়তো বলতে পারেন আমি খুব বেশি বাড়িয়ে বলছি না, আমি বেশি বাড়িয়ে বলছি না। আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, কিছু কিছু ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবকেও ছাড়িয়ে গিয়েছেন। কারণ তার বিচক্ষণতা, তার কূটনৈতিক মেধা, তার কূটনৈতিক প্রজ্ঞা, তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ধরনের অভিজ্ঞতা, গত 17 বছরের 18 বছরের একটা অভিজ্ঞতা, সেটা আপনারা খুব সহজেই এড়িয়ে যেতে পারবেন না, খুব সহজে ফেলে দিতে পারবেন না। তো শেখ হাসিনা ফিরবেন এবং উনি বাংলাদেশের জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদিতার এবং ইসলামিক রাজনৈতিক সন্ত্রাসবাদী যে জিহাদি গোষ্ঠী রয়েছে, যারা গত 7 মাসে দেশটাকে ধ্বংসের তার প্রান্তে টেনে ঠেলে দিয়েছে, এবং এই পাকিস্তানি বেজন বা বীর যারা এই মুহূর্তে বাংলাদেশে বসবাস করছে, যারা 71-এর পরাজিত শক্তি, তাদেরকে পুরোপুরি বাংলাদেশের মাটি থেকে শেকড় সহ উপড়ে ফেলতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে, এবং উনি ফিরবেন এবং উনি প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন। আমার যতটুকু বিশ্বাস, এখন সেটা সময়, প্রেক্ষাপট এবং বাংলাদেশের মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করে, বাংলাদেশের মানুষ তাকে কিভাবে দেখতে চায় বাংলাদেশে, সেটা তার উপর নির্ভরশীল। যতটুকু মনে হচ্ছে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। তবে যেহেতু টাইমস অফ ইন্ডিয়ার মতো পত্রিকা নিউজ করেছে, হয়তোবা কোনো না কোনো প্রক্রিয়া চলমান রয়েছে কূটনৈতিকভাবে, সেটা হয়তোবা দেখতে পাবো আমরা খুব শীঘ্রই। হচ্ছে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকর চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে, এবং সেই জায়গা থেকে প্রশ্ন, কেন তা না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একটি পক্ষ থেকে অনবরত বিষোদ্গার করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে। আমি এর মানে এটি বোঝাতে চাচ্ছি না যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে। কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বিতর্কের ঊর্ধ্বে নয়, সমালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি মহলের কোনো কোনো ব্যক্তির কর্মকাণ্ডে বা বক্তব্যে এমনটাই মনে হচ্ছে যেন সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলতে পারলেই নিজেকে বিপ্লবী বলে, নিজেকে প্রচন্ড সাহসী বলে প্রমাণ করা একটা চেষ্টা অনেকের মধ্যে থাকতে পারে। কিন্তু এর পেছনে আর কি ধরনের খেলা রয়েছে? কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারণে অকারণে তুমুল আক্রমণ চালানো হচ্ছে? এবং এই আক্রমণের ধারাটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গত 25শে ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির দিন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান অনেকের কাছে অপ্রিয় হলেও দেশের সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো তিনি উপস্থাপন করেছেন সেগুলোকে কেন্দ্র করে, এবং তিনি সরাসরি নির্বাচনের কথা বলেছেন, নির্বাচনের টাইম ফ্রেমের কথা বলেছেন। তার ধারণা থেকে কবে নাগাদ নির্বাচনটি হলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারে, উন্নতি করতে পারে, সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন। তার সেই মন্তব্যের পর থেকে, স্পষ্ট বক্তব্যের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে একেবারে একটু একটু করে শুরু করে এখন এই মুহূর্তে এসে সরাসরি নাম ধরে মন্তব্য করা হচ্ছে। প্রথমে আমরা দেখলাম যে ভুইফোর দু একটি সংগঠন অথবা সদ্য জন্ম নেওয়া দু একটি সংগঠন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনা প্রধানের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। দেখে একটু অবাকই লাগলো। কোথায় এদের শক্তি? এদের শেকড়টি কোথায়? কি চাইছে তারা? কারা এই ইন্ধনগুলো দিচ্ছে? আমাদের হিসাব মিলাতে খুব বেশি কষ্ট হয় না। পরবর্তীতে আমরা দেখলাম আরো ভয়ঙ্কর কিছু বক্তব্য আকারে ইঙ্গিতে, কিন্তু যেই জায়গা থেকে এই বক্তব্যগুলো আসছিল সেইগুলো খুবই সেন্সিটিভ জায়গা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোন কোন সদস্যের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, কেউ কেউ বা আবার সরাসরি বক্তব্যের মাধ্যমে এই ধরনের মন্তব্য করতে লাগলেন সেনাপ্রধানকে কটাক্ষ করে, এবং সরাসরি সরকারের বিরুদ্ধে তারা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আবার একদিন আগে আমরা দেখলাম সরাসরি সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ছাত্র সমন্বয়কদের কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন, প্রকাশ্যে মন্তব্য করছেন। কি বলছেন তারা? তাদের বক্তব্যগুলো এরকম: বাংলাদেশ পিপলস রিপাবলিক কোনো মিলিটারি রিপাবলিক নয়, ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না, পলিসি যা করার সরকার করবে, এবং এ ধরনের আরো মন্তব্য। কি করতে চায় তারা? কেন সেনাবাহিনীকে বারবার মুখোমুখি দাঁড় করার চেষ্টা করা হচ্ছে এবং সেনাপ্রধানকে সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করা হয়েছে? তিনি নাকি যে বক্তব্যগুলো দিয়েছেন, তিনি তার পদে না থাকলে বা পদটি যদি সরিয়ে রাখা হয় তাহলে তিনি রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য দিয়েছেন। সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয় যে এখনো পর্যন্ত তারা খুবই
ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করছেন। এবং সেনাপ্রধান 25শে ফেব্রুয়ারি যে বক্তব্যগুলি দিয়েছিলেন তিনি তার দায়বদ্ধতা থেকে দিয়েছেন। এবং তার বক্তব্যের পরে দেশের, আমার ধারণা, আমি একটা পোল দিয়েছিলাম, একটা ভোট দিয়েছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে, সেখানে 83% মানুষ সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করেছিলেন। আর সম্ভবত 13 বা 14% মানুষ সেনাপ্রধানের বিপক্ষে গিয়ে বক্তব্য দিয়েছেন। 4% মতো মানুষ নীরব ছিলেন, ভোটদানে বিরত ছিলেন, এরকম একটা বিষয়। তো সামান্য এরকম একটি জরিপ থেকে বোঝা যায় যে সেনাপ্রধানের সেই বক্তব্যটি গণমানুষের কাছে কতটা প্রত্যাশিত ছিল এবং তিনি এতদিন পরে এসে কেন এই বক্তব্যটি দিলেন। সারা দেশে যেমন মবক্রেসি চলছে, সারা দেশে যেমন বুলডোজার বাহিনী তৈরি হয়েছে, ভয়ঙ্কর একটা জঙ্গিবাদী গোষ্ঠী তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কেন সেনাপ্রধান নীরব ভূমিকা পালন করছেন, কেন এতদিন পরে এসে বক্তব্য দিলেন, সেইটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, বরং ক্ষোভ ঝেড়েছেন যে কেন সেনাপ্রধান এতদিন পরে এসে বক্তব্য দিলেন। সেখানে সেনাপ্রধানের সেই বক্তব্যকে তারা একটা অংশ কোনোভাবে মেনে নিতে পারছে না। কেন মেনে নিতে পারছে না? সেনাপ্রধান নির্বাচনের কথা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বাংলাদেশকে উত্তরণের কথা বলছেন, এটি তাদের গায়ে জ্বলা। এবং আমরা তো জানি ছাত্র সমন্বয় কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কিংবা সরকারের কোনো উপদেষ্টা তারা চাইছেন না যে খুব শীঘ্রই বা সহসা নির্বাচনটি হোক। এটি হলে তারা যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতার স্বাদ লাভ করছে সেটি থাকবে না, সেখানেই তাদের গায়ে জ্বালা। সেনাপ্রধান তো 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের দিন তিনি জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দিয়ে নিজের কাছে দায়িত্ব নিয়ে নিয়েছিলেন যে আমার উপর আস্থা রাখুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে ভারত বাংলাদেশ থেকে বিপুল অর্থ লুটে নিয়েছে। এবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং পতিত আওয়ামী লীগ ও স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে যেন উঠে পড়ে লেগেছে ভারত। লক্ষ্য পূরণে গোপন মিশনে নেমেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা র। ভারতীয় গোয়েন্দা সংস্থাটির নীলনকশায় বাংলাদেশে 300 মানুষকে হত্যা করার পরিকল্পনা রয়েছে। এছাড়া নানা অজুহাতে পরিকল্পিত আন্দোলন বিক্ষোভ করিয়ে আগামী 26 মার্চের মধ্যে বাংলাদেশের চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় দেশটি। একাধিক নির্ভরযোগ্য সূত্রে এমন ভয়াবহ তথ্য জানা গেছে। অভিন্ন তথ্য দিয়ে কলকাতার একটি সূত্র জানিয়েছে বর্তমানে ধর্ষণ সহ বিভিন্ন